সমন্বয়কারী আজকের প্রধান অতিথি মাননীয় এমপি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, মাননীয় এমপি বিশেষ অতিথি জনাব আজিজুল বারী হেলাল, উপস্থিত পাক শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা সাহেব এবং সহসভাপতি মণ্ডলী সহ পাক শ্রমিক দলের সংগঠনের বিভিন্ন পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং জাতীয়তাবাদী দল সাথে শ্রমিক দল, আমাদের আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ অতিথিবৃন্দ যাদের নাম এখানে আছে, আপনাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব দীর্ঘায়িত না করে আমাদের মূল যে বক্তব্য, সেই বক্তব্যটি পাঠ করছি প্রথমেই, এর পরবর্তীতে আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি তারা বক্তব্য দেবেন। তো আপনাদের অনুমতিক্রমে আমি শুরু করছি। ধন্যবাদ। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে স্মরণ করছি মহান সৃষ্টিকর্তাকে, এরপর স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কাণ্ডারি, চেয়ারম্যান এবং নির্বাচিত সবচেয়ে পপুলার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের আওতাধীন 25টি পাটকল সরকারিভাবে পুনরায় উৎপাদন চালু ও লিজ প্রথা বাতিল করার দাবিতে আমাদের এই সংবাদ সম্মেলন আজ। আপনারা জানবেন, পাট আমাদের জাতীয় সম্পদ, এর সাথে জড়িত রয়েছে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। নানাবিধ কারণে আমাদের সম্ভাবনাময় এই শিল্পটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং এই শিল্পের সাথে জড়িত কয়েক লক্ষ শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তা আর দুর্দশায় মানবেতর জীবনযাপন করছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, 1947 সালে পাক ভারত উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাক ভারত প্রতিষ্ঠার পরপরই পাকিস্তানের ধনী ব্যক্তিরা ব্যক্তি মালিকানায় আদমজি, লতিফ ভাওয়ানি সহ 72টি জুট মিল প্রতিষ্ঠা করেন। তৎকালীন পাকিস্তান সরকার পাট খাতে 35% বোনাস ভাউচারের মাধ্যমে ভর্তুকি প্রদানের ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। 1972 সালে রাষ্ট্রপতি আদেশ 27 দ্বারা জুট মিলগুলি জাতীয়করণ করার পর মিলগুলি পরিচালনার জন্য বিজেএমসি নামক প্রতিষ্ঠানটি তৈরি করা হয় এবং সেখানে নীতি নির্ধারণী পদগুলিতে অনভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন করা হয়েছিল। প্রয়োজনীয়তা বিবেচনা না করে অযৌক্তিকভাবে পদ সৃষ্টি করে পর্যায়ক্রমে অতিরিক্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এছাড়া পাটকলগুলি বিএমআরই বা আধুনিকায়ন না করা, কাঁচা পাট ক্রয় ও পণ্য বিক্রিতে দুর্নীতি, উৎপাদনশীলতা বিবেচনা না করা, বাজার উন্নয়নের ব্যর্থতা, পূর্ববর্তী সরকার কর্তৃক ভর্তুকি প্রদান বন্ধ করা ইত্যাদি বিষয় পাটকল বন্ধের জন্য প্রধানত দায়ী। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দেশবাসীর জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে কিছু বিষয় আমরা উল্লেখ করতে চাই।
যেমন এক, বিজেএমসির মিলগুলি বিএমআরআই বা আধুনিকায়ন করার জন্য 2017-18 সালে চীন সরকারের সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথা সরকারের চুক্তি স্বাক্ষর হয়। প্রাথমিকভাবে 3টি মিলের কাজ শুরু করার জন্য চীন সরকার তাদের G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থায়ন কর্মসূচির অধীনে পাট মন্ত্রণালয়ের একটি প্রকল্পের জন্য সহজ শর্তে $280 মিলিয়ন ঋণ অনুমোদন করে, যার $60 মিলিয়ন বিনিয়োগ করবে বাংলাদেশ এবং $220 মিলিয়ন বিনিয়োগ করবে চাইনিজ সরকার তাদের এক্সিম ব্যাংকের মাধ্যমে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে বিগত সরকার প্রকল্পটি বাস্তবায়ন করে নাই। বিদেশিদের পরামর্শে 2020 সালের 1 জুলাই সরকারি সকল পাটকল একসাথে বন্ধ করে দেয়া হয়। মিল বন্ধ করে দেওয়ার প্রায় 70,000 শ্রমিক বেকার হয়ে দেওয়ায় এছাড়া বিভিন্ন মিল এলাকার দোকানপাট, হাট বাজার, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ছোট বড় অনেক পাট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, কৃষক পাটের ন্যায্য মূল্য পায়নি। সরকারের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মিলগুলির লিজ কৌশল নির্ধারণ করা হয়। মালিক পক্ষকে 30 মাস ভাড়া দিতে হবে না। সরকার ইচ্ছা পোষণ করলে যে কোনো সময় মিল ফেরত নিতে পারবে না, কিন্তু মালিক ইচ্ছা করলে যে কোনো সময় মিল ফেরত দিতে পারবে। মালিকের স্বার্থে বা ইচ্ছা মতো মিলের দামি দামি মেশিনগুলো স্ক্র্যাপ হিসেবে কেজি দরে বিক্রি করে শেড খালি করে দিতে হবে। এখন প্রায় সব মিলের মেশিন লন্ডনের জেমস মেকি অ্যান্ড সন্স কোম্পানি এদেরও মেশিন আছে, 50-60 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে মিলগুলি পাটকল হিসেবে আর চালু করতে না পারে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে দেশের পরিবেশ দূষণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। রাস্তাঘাট, ড্রেন, নর্দমা, খাল, বিল, নদী, নালা সব পলিথিনে ভরে গেছে। কিছুদিন পর আরো ভয়াবহ আকার ধারণ করবে। তাই এখনই পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে, পলিথিন বর্জন করতে হবে। তাই সরকারি পাটকলগুলো চালু করে ভর্তুকি মূল্যে বাজারে পাট পণ্য ছড়িয়ে দিতে হবে। মানুষের দোরগোড়ায় পাট পণ্য পৌঁছাতে হবে। একমাত্র সরকারি পারে সরকারের ব্যবস্থাপনায় পাটকল চালু করে পাট পণ্য তৈরি করে জনগণের হাতের নাগালে নিয়ে আসতে, ব্যবহার বৃদ্ধি করে পরিবেশ রক্ষা করতে। বর্তমানে বাজারে পাটের বস্তার অভাবে আবারও পলিথিন ব্যাগে চাল বাজারজাত করা হচ্ছে। সরকার ইচ্ছা করলে মিল চালু করে পাটের বস্তার অভাব দূর করতে পারে, চাহিদা পূরণ করতে পারে। উল্লেখ্য যে সরকারের মিল চালুকালীন সময়ে খাদ্য বিভাগ ও বিএডিসির চাহিদার অর্ধেক পাটের বস্তা বিজেএমসি সরবরাহ করত। সরকারি মিল চালুকালীন সময়ে যে পাটের বস্তার দাম ছিল 60-65 টাকা, বর্তমানে খাদ্য বিভাগ ও বিএডিসি ওই বস্তা 120-125 টাকায় ক্রয় করছে। এতে সরকারের বিপুল পরিমাণ টাকা বেশি ব্যয় হচ্ছে, আবার নিম্নমানের পাট পণ্য ক্রয় করতে হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে 14টি জুট মিল বেসরকারি খাতে লিজ দেওয়া হলেও নামমাত্র 2-3টি মিল চালু আছে, বাকিগুলি বন্ধ রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, পাট আমাদের জাতীয় সম্পদ, পাট পণ্য পরিবেশ বান্ধব। এটি একটি বৃহৎ শিল্প, যেখানে লক্ষ লোকের কর্মসংস্থান হয়। পাট পণ্য ব্যবহার করে পরিবেশ তথা দেশকে রক্ষা করতে পারি এবং বিদেশে রপ্তানি করে নিট বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কাজেই দেশি বিদেশি চক্রান্তে এদেশের পাট শিল্পকে ধ্বংস করতে দেওয়া যায় না। সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের অর্থায়নে পাটকলগুলো চালু করতে হবে। বিএনপি নির্বাচনী ইশতেহার মোতাবেক সরকার বন্ধ কল কারখানা চালুর যে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে এবং বন্ধ কারখানা সমূহ চালু করার জন্য সরকার যে 60,000 কোটি টাকা, এটা শুধু পাট শিল্পের জন্য নয়, যতগুলো শিল্প আছে এবং যতগুলো
কলকারখানা বন্ধ আছে, সকলকে ঘিরেই 60,000 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান পাট শিল্প ও শ্রমিকদের সুদিন ফেরাতে যুগান্তকারী কিছু আরো পদক্ষেপ গ্রহণ করবেন। পাটকল চালুকরণে পাট শ্রমিক দলের কিছু প্রস্তাবনা ও সুপারিশমালা আমি এখন বলছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহার 2026 মোতাবেক সরকার শ্রমিক, মালিক এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রধানমন্ত্রী অফিসের বরাদ্দ রেখেছেন, তা কিভাবে দেওয়া হবে এই সমগ্র বন্ধ বিভিন্ন শিল্প কারখানা এবং কলগুলো চালু করবার জন্য এবং বিভিন্ন উদ্যোগ নেবার জন্য যে 60,000 কোটি টাকার বরাদ্দ রেখেছে নেওয়া হোক। বহির্বিশ্বে পাটের বাজার সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের দূতাবাসগুলোকে ভূমিকা নেবার জন্য নির্দেশ দেওয়া হোক। চলমান বাজার দর অনুযায়ী শ্রমিকদের মজুরি নির্ধারণ করত শ্রম আইন অনুযায়ী মিলগুলি পরিচালনা করা হোক। উপরোক্ত সুপারিশের আলোকে পরীক্ষামূলকভাবে হলেও কয়েকটা পাটকল চালু করা হোক। সর্বশেষে বলছি, কোটি কোটি বেকারের দেশে শিল্প কারখানা বন্ধ রাখা কোনো কার্যকর সিদ্ধান্ত হতে পারে না। দেশের সকল রাষ্ট্রায়ত্ত সেক্টরে দুর্নীতি আর দক্ষ পরিচালনার অভাবে বিজেএমসির থেকে অধিক লোকসান হয় এবং হচ্ছে। মূলত আমরা এখানে পাটের সেক্টর নিয়ে বেশি বলছি। উদাহরণ হিসেবে বিদ্যুৎ, বিমান, রেলওয়ে, বিসিআইসি ও পেট্রো বাংলার নাম বলা যেতে পারে। তাছাড়া এখানে একটি আমরা অ্যানালজি বোঝানোর জন্য একটু সুবিধার ক্ষেত্রে বলছি যে গৃহে যদি স্ত্রীর মাথায় উকুন হয় তাহলে আসলে মাথা কেটে ফেলা অর্থাৎ শিরচ্ছেদ করা তো কোনো জ্ঞানী সিদ্ধান্ত হতে পারে না। সেভাবেই আমাদের যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতার কারণে তো আমাদের সব কল কারখানা বন্ধ করে দেয়া অথবা বন্ধ রাখা যায় না। বিজেএমসি কোনো অলাভজনক প্রতিষ্ঠান নয়। 1977 থেকে 1981 সালের আমি উদাহরণ বলতে চাই। সেই অর্থেই বলছিলাম যে বিজেএমসি তখন অলাভজনক ছিল না। সেই সময়ে 77 থেকে 81 সাল পর্যন্ত প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে যখন মিলগুলি 3 শিফটে চলত এবং শ্রমিকরা 2.5% লভ্যাংশ ভোগ করত, তখন বিজেএমসি কিন্তু লাভজনক প্রতিষ্ঠান ছিল। তো ফলে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের জন্য অবিলম্বে আমাদের দেশের পাট কলগুলো এবং পাট শিল্পের সাথে সকল কর্মকাণ্ডগুলো পুনরায় চালুর ব্যাপারে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানাই এবং ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে সর্বপ্রকারের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করছি। এবং এ বলে আমাদের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্যটি সেটা আমি শেষ করব। এই সংবাদ সম্মেলনের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি পাবনা 5 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক, যিনি কিছুদিন আগে অনেক বছর পরে আগে নজরুল ইসলাম খান এই ধরনের বক্তব্য দিয়েছেন আয়োলোতে, জাতিসংঘে বা আয়োলো যাতে জানায় সেই ধরনের একটা বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। একই সাথে ওনাকে আমরা করতালির মাধ্যমে ধন্যবাদ।
অনুষ্ঠানের উপস্থিত আছেন এবং বিশেষ অতিথি আমাদের সফল ছাত্রনেতা যিনি নির্বাচিত হয়েছেন এবং গত দুইটি সংসদে 2 দিন বারবার জুটমিল সম্পর্কে সরকারের দৃষ্টি গোচরের জন্য তিনি তার জোরালো বক্তব্য দিয়েছেন। আমাদের সেই প্রিয় নেতা এবং বিএনপির তথ্য সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল ভাইকে অভিনন্দন জানাই। আজকে আমাদের সভাপতিত্ব করছেন যিনি আমাদের পাট শ্রমিক দলের সভাপতি, যিনি পাট শ্রমিক দলের দায়িত্ব নিয়ে পাট শ্রমিক দলকে উজ্জীবিত করেছেন এবং চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমাদের মহরুন আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের সুযোগ্য পুত্র জনাব সাইদ আল নোমান, তাকে অভিনন্দন। আমাদের শ্রমিক দলের এবং পাট শ্রমিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বক্তব্য আমাদের নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস এবং আজিজুল বারী হেলাল ভাই, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তো আমাদের আরো নেতৃবৃন্দ আছে, মহানগর শ্রমিক দলের বদরুল আলম সবুজ এবং শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক খুরশেদ আলম, আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি জনাব মতিয়ার রহমান ফারাজি, সহবাগ জামাল, মফিদুল ইসলাম মোহন, আবুদাউদ্দিন মোহাম্মদ সহ নেতৃবৃন্দ। আমাদের সকলের বক্তব্য, আমাদের প্রধান অতিথি ওনার বক্তব্যের পরে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে আমাদের যে সভাপতি যে সংবাদ সম্মেলনের যে পত্রটি পাঠ করে শুনেছেন, এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি বক্তব্য পর। এখন বক্তব্য রাখার জন্য ধন্যবাদ খায়ের ভাইকে। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য বিষয়ক সম্পাদক, খুলনার কৃতি সন্তান, জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মানিত সাবেক সভাপতি, মাননীয় জাতীয় সংসদ সদস্য, যিনি পার্লামেন্টে এই জুটমিল করা বলে গত 2 দিন বক্তব্য রেখেছেন, আমাদের প্রিয় নেতা জনাব আজিজুল বারী হেলাল সাহেব। আজিজুল বারী আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলন বা ব্রিফিং, একটা টাকা এই বস্ত্র এবং পাট খাতে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সরকার 24-25 অর্থ বছরে দিয়েছিল 480 কোটি টাকা, আমাদের সরকার আরো 32 কোটি টাকা বাড়িয়ে এটা করেছে 512 কোটি টাকা। এখন বাজেটে কিন্তু পাট শিল্প বলে কোনো শিল্পের কথা বলা হয়নি, যে পাট শিল্পকে আলাদা করে আপনার স্টিমুলেশন প্যাকেজ দেওয়া হবে। এইটা একটা
সীমাবদ্ধতা। আমাদের জাতীয়তাবাদী পাটকল শ্রমিক যে ইউনিয়ন আছেন, তারা যদি বাজেটের পূর্বে এই বিষয়টা উল্লেখ করতেন যে পাট শিল্পের জন্য আলাদা। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে এপ্রিল মাসে আমরা 6টি মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি মিল চালু করা হবে। ইকোনমিক অ্যাক্টিভিটিতে রমরমা একটা শহর। এই 2020 সালে এসে আমাদের এই পাট শ্রমিক সাইদুল নোমান কিভাবে এই পাটকল সাথে, যেহেতু আমাদের খুলনায় অনেকগুলো পাটকল, আমার নির্বাচনী এলাকায় 3টি পাটকল, একটা সরকারি, 2টি বেসরকারি। বেসরকারি পাটকল গুলো আপনার পণ্য রপ্তানি করছে এবং বাইরে এক্সপোর্ট করছে, কিন্তু আমাদের সরকার যেটা আছে। আমি তখন আমাদের মন্ত্রী মহোদয়কে বললাম যে প্রাণযুক্ত জুস বানায় বা খাদ্য পণ্য বানায়, তো এই জুস যদি আমার এই স্টার জুট আমাদের জুট মিল জানলাম অনেকে চেনে জুট মিলকে, এইখানে যদি এই জুসের মেশিন বসান তাহলে তো আমার কত লোকের কর্মসংস্থান হবে। আর এই জুস আপনি তো বিদেশে কি রপ্তানি করবেন, কত টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। আমাদের দাবি হলো যে পাটকল বানাতে হবে। আমি দেখলাম যে আমাদের জুটগুলোতে যেহেতু পরিত্যক্ত, প্রচুর বড় বড় গাছ হয়েছে, প্রচুর, মানে মেহগনি গাছ, আরো কড়াই গাছ, শিমুল গাছ, অনেক গাছ। এই লিজ দিয়ে এই গাছগুলো আপনার কেটে ফেলছে। কেটে ফেলার ফলে এই গাছ বিক্রি করে সরকারের যে লিজের টাকা তার কিন্তু মোটামুটি চলে আসতেছে। এরপরে যে স্ক্র্যাপ লোহা, আমাদের সাইদুল নোমান যেটা বলেছে যে ইংল্যান্ডের কোম্পানি কিনছে, আমি তো দেখলাম যে এটা ভাঙ্গারি দোকান আছে না, সেইখানে এই স্ক্র্যাপ লোহা বিক্রি করছে। আমার খুব খারাপ লেগেছে এগুলো। আমাদের এই আপনার কলকারখানা গুলো মেশিন যন্ত্রপাতি, এটা যে পরিত্যক্ত, এটা আধুনিক না, এটা সব ঠিক আছে, এটা বিক্রি করতে হবে। তাহলে লিজ আলা এইটা বিক্রি করে তার যে লিজের টাকা সে তো নিয়ে নিল। এবার যদি আমি সতর্কতামূলক বলছি, এবার যদি লিজ যাকে দেয়া হলো সে যদি ওইখানে একটা ছোট্ট প্রজেক্ট বানালো যে এইটা করবো, এই প্রজেক্ট প্রোফাইল তৈরি করে ব্যাংকের থেকে আবার কোটি কোটি টাকা নিল, নিয়ে তিনি ওই পাটকল চালু করলেন না, কারণ তিনি কাঁচা পাট পাচ্ছেন না। এরকম একটা যুক্তি দেখায় আমাদের কিন্তু আম ছাড়া দুইটাই গেল, ব্যাংকের টাকাটাও নিল, আমার মিলটাও বন্ধ করে রাখলো তিনি লিস্ট নিয়ে। এই সতর্কতা আমি এই লাইনটুকু সংসদে বলতে পারিনি, কিন্তু এইটা আমার কাছে এটা সন্দেহের জায়গা যে আসলে যাদের মিল দেন, যেমন প্রাণযুক্ত পাট ব্যবসা করে, এটা আমার জানা নেই। প্রাণযুক্ত অবশ্যই আমাদের স্টারযুক্ত নিতে হলে তাকে পাটকল বানাতে হবে, এটা আমাদের গ্রামের লোকের, স্থানীয় লোকের এই দাবিটা রয়েছে। এখন বক্তব্য হলো যে বেসরকারি ব্যবস্থায় আমরা যে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি, এটা অবশ্যই মহৎ উদ্যোগ, কিন্তু আমাদের ওই একটাই বক্তব্য যে পাটকল বানাতে হবে। আর এই পাটকল যদি আপনি লিজ দেন বেসরকারি পর্যায়ে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট একটা অ্যাট্রাকশন হবে, বাইরের লোক ইনভেস্টমেন্ট করতে পারে, আমাদের নিজস্ব লোকও ইনভেস্ট করতে পারে। এতে হবে কি, পাটকল গুলো আবার চালু হলো এবং বিশ্ব বাজারে পাটের পণ্যের যে চাহিদা, এটা তো আপনারা সবাই জানেন, যেটা বায়োডিগ্রেডেবল, পরিবেশের সাথে সহজে গলে পচে ডিকম্পোস্ট হয়ে যায়। সুতরাং এই বায়োডিগ্রেডেবল পলিথিনের বিকল্প হিসাবে এই পাট পণ্য প্রচন্ড চাহিদা পৃথিবীতে আছে। আমরা এখানে যখন বসছি তখন শিমুল ভাইকে সাইদুল নোমান বলতেছিল যে এবার স্কুলে আমরা যে ব্যাগ দিব ছাত্রদেরকে, এইটা কি পাটের ব্যাগ দেওয়া যায় কিনা। অনেক এখন আমি শিমুল ভাইকে বললাম যে ভাই, এই ফিনিশড গুডটা অর্থাৎ পাটের যে ব্যাগ, একটা ফিনিশড গুড, এটা যদি অ্যাট্রাকটিভ এবং টেকসই না হয়, তা আমাদের এই জেন জি বা আলফা জেনারেশন কিন্তু আমরা দিব,
একদম আধুনিক জেনারেশনকে তো আমরা দিব এই ব্যাগটা। ওরা যদি গ্রহণ না করে তাহলে কিন্তু পাট শিল্পের উপর আরেকটা আঘাত হবে, এবং সরকারও এটা নিয়ে একটা সমস্যায় পড়বে যে আমি একটা ব্যাগ দিব, সেই ব্যাগটা ছাত্রীরা বহন করলো না। তবে এই ব্যাগটা অনেক আকর্ষণীয় হতে হবে এবং টেকসই হতে হবে। তা নাহলে কিন্তু এই উদ্যোগ সাইদাল দমনের এই বক্তব্যটাকে আমি স্বাগত জানাই। শিমুল ভাই বলছে যে অভ্যস্ত যাবে, মানুষকে দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আমাদের আলফা জেনারেশন এখন এই ইন্টারনেটের যুগে ভালো জিনিস দেখতে দেখতে, পাঠের জিনিস অবশ্যই ভালো, পরিবেশ বান্ধব, কিন্তু এটা আপনার আউটলুকিংসটা টেকসইটা ভালো হইতে হবে। এবং আরেকটা যেটা দেখলাম যে এই মিল চালুর পেছনে বেসরকারি লোকের আরেকটা অনীহা রয়েছে, কিন্তু অনীহাটা যৌক্তিক না। কি যে যারা পুনরায়, যারা অতীতে এই মিল থেকে বেতন বোনাস না পেয়ে আপনি রিটায়ার করেছেন, সরকারের একটা নিয়ম আছে তাদেরকে এই মিলে পুনরায় চাকরি দিতে হবে। এইটা কিন্তু যে লিস্ট, যে লোকটা লিস্ট দেবে, যে লোকটা মিলটা চালাবে, তার জন্য একটা বার্ডেন হবে। এইখানে একটা নিগোসিয়েশন আপনাদেরই করতে হবে যে এই ছাঁটাই কিন্তু অবসরে যাওয়া শ্রমিকরা তাদের পুনর্বেতন গুলো দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, অথবা তাদেরকে চাকরিতে রিহ্যাবিলিট করলে তাদের সেই দক্ষতা আছে কিনা এখনো, আপনার হ্যান্ডিক্রাফটস, পাট শিল্প, হ্যাঁ, যে পাটজাত পণ্য বানানোর জন্য। আর একটা হলো যে আপনার আমাদের 6টি মিল চালু করার উদ্যোগ নিয়েছি। এই 6টি মিলের কি আমি জানি না যে আসলে পাটই তারা বানাবে কিনা, পাটই তারা উৎপাদন করবে না অন্য কোনো পণ্য উৎপাদন করবে, এটা কিন্তু আমি জানি না। এটা সিন্ধু বা সাইজাল দমন আমার ভালো জানে। আমি এইটুকু জানি যে আমাদের খুলনা এলাকায় যে পাটগুলো তুলে দিয়েছে, আমার স্টার ফিল্টার রিলিজ দিয়েছে, সেখানে পাট পণ্য বানানোর কোনো উদ্যোগ আমি দেখি না। কারণ কি এই প্রাণ গ্রুপ এটা তো পাট বানায় না, আর খুলনা ক্রিসেন্ট আর একটা কোন ক্রিসেন্ট আর কোন প্লাটিনাম, এই দুইটা ফিল্ড দিয়েছে, সেখানে কি উৎপাদন হবে আমি জানি না। দেখা যাচ্ছে পাটের বদলে জুতা উৎপাদন হলো, জুতার বদলে হয়তো অন্য কিছু উৎপাদন হলো। এইটা আমাদের কখনো ভালো উদ্যোগ হবে না। তবে এটা ঠিক যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ, এবং বিশ্বের প্রায় 40% উপরের পাট আমরা উৎপাদন করি। সরকার এই উদ্যোগটা ভালো নিয়েছে। আপনারা অনেকে অখুশি হচ্ছেন যে কাঁচা পাট রপ্তানি করা যাবে না, কিন্তু আরেকটা সমস্যা, কাঁচা পাট যদি রপ্তানি না করেন, কৃষকরা পাট বানাবে কেন, উৎপাদন তৈরি করবে কেন? মিলগুলো, বেসরকারি মিলগুলো আপনার এই পাট মূল্যটা ঠিক মতো দেয় না। আমার একটা অভিজ্ঞতা আছে, এই আমাদের জুট মিলগুলো যখন চালু ছিল খুলনায়, তখন এই জুট মিল থেকে লোকজন পাট কিনতে যেত, নওগাঁ, ময়মনসিংহ এইসব জায়গায় পাট কিনতে যেত। আমি ওদের, যেহেতু আমাদের ফ্রেন্ডসরা এই পাট কলের অফিসারদের সন্তানরা আমার সাথে সম্পর্ক ছিল, আমি তাদের সাথে ঘুরতে যেতাম, দেখি যে নৌকায় করে করে পাট আসছে। এই পাটগুলো আসলে সেই গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, তা না, সোনালী পাট না, কাঁচা মানে পচা পাট। এইসব পাট আমি একজন প্রশ্ন করলাম একজন পার্টিজার অফিসারকে, তিনি পিপুলসে চাকরি করতেন, পিপুলস আমাদের খুলনায়, যে এই পাট নিতেছেন কেন, এই পাট তো এমনি তো পচা গন্ধ হচ্ছে, এরকম এই পাট কি বানাবেন আপনার? সোনালী আঁশ তো পাবেন না, একমাত্র রং ফং দিয়ে আপনারা হয়তো পাট পণ্যটা কি করবেন। বলছে সরকার আমাদের টাকাটা ছাড় করে, সরকার টাকাটা দেয় যখন কৃষকের সমস্ত পাট বেসরকারি লোকজন কিনে নিয়ে যায়, পাটটা যখন ভারতে রপ্তানি হয়ে যায়, বিদেশে রপ্তানি যায়, পাট আর থাকে না, গুদামে পচা পাট থাকে, তখন আমরা টাকাটা পাই। তখন আমাদের এই বাধ্য এটা কিনতে হয়। মানে যখন পাটের মৌসুম, কৃষকরা পাট নিয়ে বাজারে আসছে, তখন কিনে না সরকার, কিনে হলো যখন পাটগুলো, ভালো পাটগুলো বেসরকারি উদ্যোগে যে মিল আছে তারা কিনে নিচ্ছে, তখন পাট রপ্তানি করা যেত।
আর ভালো পাটগুলো রপ্তানি হয়ে গেছে। এখন আমার যে মিল, এই মিলে যে পাটটা আছে তাদের চটও ঠিক মতো বানানো যাচ্ছে না। আমরা বেনলি বানাতাম চট, হ্যান্ডিক্রাফট তো বানাতাম না, শুধু চট বানাতাম। সেই চটগুলো ভালো হচ্ছে না, চটগুলো ভালো করে রপ্তানি করা যাচ্ছে না। সুতরাং এই ফুল মৌসুমে টাকাটা আপনার পাট কলকে দিতে হবে যে পাট কেনার জন্য। এবং এই 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 উদ্যোগগুলো যদি আমরা সবাই ভালোভাবে দিতে পারি, সরকার যদি সব বিষয়ে কনসার্ন হয়, তাহলে অবশ্যই আমাদের এই পাট শিল্প আরো মানে অর্থনীতিতে রপ্তানি আয় আমাদের বাড়বে। গার্মেন্টস সেক্টরে যেমন আমরা রপ্তানি আয়তে প্রথম, পাটেও কিন্তু আমরা ভালো অর্জন করতে পারবো। বিশ্বের যে কোনো দেশে দেখবেন যে এই পাট পণ্যের একটা হ্যান্ডিক্রাফট কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়। অনেক সময় আমি দেখেছি যে পাটের একটা স্যান্ডেল, আপনার এটা দেখলাম চামড়ার স্যান্ডেলের চেয়ে দাম বেশি যাচ্ছে। পাট দিয়ে বানাইছে, শৌখিন যদিও জিনিসটা এরকম। আর একটা কথা হলো যে আমাদের এই যে মিলগুলোতে যে আপনার চট রপ্তানি করা হয়, এইখানে দেখা যাচ্ছে যে একটা মেশিনের পিছনে 10টা লোকের হয়তো লাগে, সেখানে 50 জন নিয়োগ দেওয়া হয়েছে। এই যে আমার স্টার কাজ নেই। আপনারা আমার এই কথাটা খারাপ ভাবে নিবেন না, একটা মেশিনের পিছনে হয়তো 5টা লোকের কাজ আছে, বা একটা কাজ 10 জন লোক করতে হয়, সেখানে 150 থেকে 200 লোক অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে। এই যে বদলি, শিফট, এই সমস্ত শব্দ ব্যবহার করে এত লোকের নিয়োগ যে আপনি আমাদের বিএনপির 2001 সালে আমাদের যে মন্ত্রী ছিল, পাট মন্ত্রী ছিল, না 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 আন্দাম স্যার পরে না, শাহজাহান সিরাজ ভাই আমি বললাম যে আমাদের এই বিল তো বন্ধ হয়ে গেল, আপনি পাট কেনার জন্য কিছু টাকা দেন, এরা চট বানায় লোকালি বিক্রি করবে, তারে আপনার টাকাটা শোধ করে দিবে। এইভাবে 2বার আমি প্রায় 2 কোটি টাকা ওনার কাছে দিয়েছিলাম আমাদের স্টার যুক্তে। কিন্তু ওই টাকাটা যখন দেই তখন ওরা পূর্বের যে বকেয়া শ্রমিকদের পাট না কিনে ওই বকেয়া শোধ করে। বেতন নেই, আমার 8 সপ্তাহ বেতন নেই, তখন জিএম সাহেব বা ওই মিলের যে প্রধান সে করবে কি? সে আর পাট কেনা দূরের কথা, ওই পূর্বের বকেয়ার জন্য শ্রমিকরা বলে টাকাটা পুরো পূর্বের বকেয়া দিয়ে চলে গেল। ওরা সরকারের কাছ থেকে যে টাকাটা থোক বরাদ্দ নেওয়া হলো সেই টাকা শোধ করা হলো না। যাক, এই সমস্যাগুলো আমাদের জাতীয়তাবাদী পাটকল শ্রমিক নিশ্চয়ই অ্যাড্রেস করবে, সরকারের সাথে আলোচনা করবে। এবং আমি মনে করি সার, কীটনাশক এখন বক্তব্য রাখবেন। তো আমি একটা পয়েন্ট আমার প্রধান অতিথি স্মরণ করে দিতে চাইতেছি যে আমরা চাইতেছি যে জুট মিল সরকারি ভাবে কয়েকটা চালু করো এবং ব্যক্তি মালিকানা করে চালু করো, প্রতিযোগিতামূলক কাজটা হোক। এখন সব যদি প্রাইভেটে দেয় তাইলে বশির সাহেবের 10 জুট মিলে বশির সাহেবের বিলে শ্রমিক থেকে 220-30 টাকা রোজ দেয়, আর যারা এই নিজেরা ইচ্ছা মানে আসা যাওয়া করে তাদেরকে 280 টাকা দেয়। এই দ্রব্য মূল্যের বাজারে এই যে প্রাইভেটে যারা 14টা মিল লিস্ট দিছে গত সরকার, নামে মাত্র 3টা মিল চলছে, বাকি সব মিলগুলা বন্ধ। তো কাজে তাইলে প্রাইভেটে আপনি লিস্ট দিয়া লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট করলেন, কিন্তু এক শ্রেণীর লোক লুটপাট করে নিয়ে গেল। সরকারি পর্যায়ে যদি মিলগুলা চালু হয়, আমরা মাথাবাড়ি প্রশাসন অতিরিক্ত লোক বল এগুলা কম করে যদি নতুন সেটআপে চালু করে, কখনো জুট মিল লস করবে না। সেই জন্য আমার প্রধান অতিথি সহ আমাদের সম্মানিত এমপি মহোদয়গণ যারা আছেন, আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনে আরো নেতৃত্ব দেবেন। আপনাদের কাছে আমাদের অকুল আবেদন, সরকারি পর্যায়ে কিছু এবং ব্যক্তি মালিকানায় প্রতিযোগিতামূলক বিল চালু করার আমরা আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক
আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মুরব্বী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি আমাদের স্নেহভাজন তরুণ রাজনীতিবিদ, আমাদের শ্রমিক আন্দোলনের উত্তরাধিকার আব্দুল্লাহ নোমানের সুযোগ্য উত্তরাধিকার সাইদাল নোমান, সেক্রেটারি আমাদের প্রবীণ শ্রমিক নেতা খাজা ভাই, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, ঢাকা মহানগর শ্রমিক দল, খুলনা মহানগর শ্রমিক দল, পাট শ্রমিক দল, চট্টগ্রাম শ্রমিক দল এবং কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। এখানে আমাদের সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন খুলনার কৃতি সন্তান, বাংলাদেশের একসময়কার ছাত্র আন্দোলনের অবিসংবাদিত নেতা, জাতীয় সংসদের সদস্য আজিজুল বারী হেলাল, অন্যান্য নেতৃবৃন্দ, আমার এখানে সিনিয়র আমাদের শ্রমিক দলের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন মোহন, খাজা ভাই, আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে সালাম জানাই। সংক্ষিপ্ত কথা, বর্তমানে বাংলাদেশে 268টি পাটকল চলছে, যার মধ্যে মাত্র 31টা সরকারি আর সব বেসরকারি। এটা তো ঠিক আছে, এটা জানেন তো আপনারা। আর এই আমাদের চেষ্টাটা হচ্ছে সরকারি খাতের পাটকলগুলো সচল করা, যে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ হয়েছে এবং বাংলাদেশটা পরিচিতি ছিল একসময় পাটকে কেন্দ্র করে। পাট ছিল আমাদের সোনালী আঁশ খ্যাত এবং পাটের সাথেই কেন্দ্র করে আমাদের এদেশের সংস্কৃতি, সভ্যতা, রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছে। সেই পাটকে আমরা নিজেদের ভুল পরিকল্পনায় হোক, অথবা আমাদের অবহেলায় হোক, অথবা আমাদের মাথাবাড়ির প্রশাসন হোক, অথবা আমাদের দায়িত্বহীনতা, সেই দায়িত্বহীনতা উপর পর্যায় থেকে নিচু পর্যায়ে সবাই মিলে এই শিল্পটা, এই সম্ভাবনাটা আমরা গলা টিপে প্রায় হত্যা করার পর্যায়ে নিয়ে আসছি। এই একবারে নির্জীব অবস্থায়, মৃতপ্রায় অবস্থা থেকে এই পাট শিল্প এবং বাংলাদেশের ঐতিহ্য বাঁচানোর জন্য আমাদের উত্তরাধিকার সাইদাল নোমান এই দায়িত্বটা নিয়ে সবার মধ্যে একটা আশার সঞ্চার করেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ নেতৃত্বে আমাদের এই সম্ভাবনাটা বেঁচে উঠুক, এই লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। শ্রমিক নেতৃবৃন্দরা রয়েছেন, জাতীয় পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দরা রয়েছেন, মহান জাতীয় সংসদের সদস্য নেতৃবৃন্দরা রয়েছেন এবং সাংবাদিকরা রয়েছেন। আমাদের আজকের এই উপস্থাপনার মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের জনগণের কাছে এই আর্টসটা, আবেদনটা তুলে ধরা, সরকারের কাছে আমাদের এই আবেদনটা তুলে ধরা, এই আবেদনের যুক্তিকতা তুলে ধরা। সেই যুক্তি এবং যুক্তিকতা যদি না থাকে, আমাদের সব চেষ্টায় অসার হয়ে যায়। আমাদের পাট হচ্ছে দুনিয়ার বুকে এখন যে আর্টিফিশিয়াল যে সমস্ত কৃত্রিম ব্যবস্থাপনা যা করা হয়েছে, সেই কৃত্রিম ব্যবস্থাপনায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমাদের দেশের জমির যে পরিমাণ উর্বরা শক্তি, প্রকৃতি, জীবন এবং পরিবেশের যে পরিমাণ কৃত্রিম ব্যবস্থায় ভয়াবহ ক্ষতি হয়ে গেছে, সেই টাকার অঙ্কে এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। দুনিয়াকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য প্রকৃতি এবং পরিবেশ এবং জীবনের সাথে আমাদের সম্পৃক্ত একটা সংস্কৃতি এবং শিল্প রক্ষা করার জন্য পাটের প্রয়োজনীয়তাটা গবেষকরা তুলে ধরতেছে। প্রত্যেকটা গবেষণায় চলে আসতেছে
জীব এবং প্রকৃতির সাথে আমরা টিকে থাকার জন্য আমাদের এই যে সমস্ত মিল কলকারখানার অপরিকল্পিত ব্যবহারের কারণে আমাদের সমস্ত প্রকৃতি নষ্ট হয়ে গেছে। আমাদের নদী নালা এমনকি আমাদের সাগর পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে। প্লাস্টিক এবং পলিথিনের কারণে আমাদের কৃষি উৎপাদন এবং ড্রেনেজ ব্যবস্থাটাই প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। এই সবের যে অব্যবহার এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতির হিসাব করে এখন বাংলাদেশকে বাঁচানো নয়, শুধু দুনিয়ার পরিবেশ এবং প্রকৃতি বাঁচানোর জন্য পাট ব্যবহারকে গুরুত্ব দেওয়ার জন্য গবেষকরা বলতেছে। পাটের মূল উৎস হচ্ছে এই বাংলা ভূমি। এই বাংলা ভূমির বিরাট একটা অংশই বাংলাদেশ এবং আশপাশের বাংলা ভূমির যে অংশ ছিল, আসাম ছিল, ত্রিপুরা ছিল, মেঘালয় ছিল, আরাকান ছিল, পশ্চিম বাংলা ছিল, বিহার, উড়িষ্যা, এই জনপদেই হচ্ছে পাটের প্রসার ঘটেছিল। একে কেন্দ্র করে একটা পাট শিল্প গড়ে উঠেছিল। পাট শিল্পের পর নির্ভর করে একসময় বেঙ্গল প্রেসিডেন্সি দুনিয়ার উপরে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে একটা মর্যাদার আসন অধিকার করেছিল। এই পাক ভারত উপমহাদেশের মধ্যে দুইটি ভূখণ্ড আজকে 500-700 বছর আগে সমৃদ্ধি অর্জন করেছিল। তার একটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, যার মূল অংশের উপরে আমাদের এই দেশ গঠিত হয়েছে, বাংলাদেশ। আর একটা হচ্ছে নিজাম শাসিত হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ এবং বেঙ্গল প্রেসিডেন্সি যদি 500-700 বছর আগে সমৃদ্ধি ঐতিহ্যের একটা গর্বের জায়গা তাদের ছিলেন, ইংরেজ আসার পরে দুঃশাসনে বিভিন্ন কারণে আমরা এখানে আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি। তো ঐতিহ্যের যদি একটা ইয়ে থাকে, আমরা আছি না, জিন কথা বলে না যে ওর জিন খারাপ জিন ভালো, আমাদের বাংলাদেশের জিনটা হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা যদি না থাকে তাহলে সেখানে যত চেষ্টাই হোক সেটা তো বাঁচবে না। তো বাংলাদেশের এই সম্ভাবনাটাকে বাঁচানোর দায়িত্বটা, বাঁচানোর দায়িত্ব হচ্ছে নেতৃত্বের। গবেষকরা, শিক্ষকরা, সাংবাদিকরা, অন্য সবাই মিলে লিডারশিপটা দেয় হচ্ছে পলিটিশিয়ানরা। আর পলিটিশিয়ানদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ সংগ্রামী অংশ হচ্ছে শ্রমিক শ্রেণীর যারা রাজনীতি করে। আমি একজন কায়িক শ্রমিক, আর শ্রমিক শ্রেণীর মধ্যে পার্থক্য এখানে করতে চাই। শ্রমিক শ্রেণী হচ্ছে চিন্তায় তারা একটা অগ্রগামী শক্তি, যারা নিজেরা শুধু নিজেকেই শোষণ মুক্ত করে না, দুনিয়ার শোষণ এবং নিপীড়ন থেকে তারা জগৎকে, জনপদকে, দেশকে মুক্ত করে। আপনাদের এখানে শ্রমিক শ্রেণীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের সেই ভাবনাটা যদি নিজের মধ্যে আসে যে আমরা দুনিয়ার বদল ঘটিয়েছে, সভ্যতার বিনির্মাণ করেছে শ্রমিক শ্রেণী, এই পৃথিবীর সবকিছু সৃষ্টির পিছনে যাদের তিল তিল শ্রম আর পরিশ্রম রয়েছে, আর এ কারণেই সভ্যতার কারিগর বলা হয় শ্রমিক শ্রেণী। বাংলাদেশে 18 কোটি মানুষের প্লাস 12 কোটি ভোটারের 7,35,00,000 হচ্ছে এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী। এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী শব্দটা আমি এই কারণে বলছি, তারা আর্থিকভাবে, সামাজিকভাবে সবচেয়ে বেশি মজলুম এবং সবচেয়ে বেশি সুবিধা বঞ্চিত, সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। কিন্তু তাদের সৃষ্টিটা, তাদের অবদানটা, তাদের সেবা ছাড়া এই দেশ এক কদম সামনে যাওয়ার কোনো রেকর্ড নেই। প্রায় 2 কোটি মানুষ, আমরা বলি সরকারি হিসাবে 1,35,00,000 বলে, বেসরকারি বিভিন্নভাবে হিসাবে যে রেমিটেন্সটা আনে বৈদেশিক যে শ্রমিকেরা, তাদের পাঠানো টাকাটাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রধান আয়। দ্বিতীয় আয় হচ্ছে আমাদের গার্মেন্টস, ওষুধ কারখানা, সাগর থেকে মাছ ধরা, তারপরে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ, চা উৎপাদন, কুটির শিল্প থেকে বিদেশে যে রপ্তানি করা হয় সেটা হচ্ছে দ্বিতীয় আয়। আর দেশের ভিতরে যে সেবা খাতে যারা আপনারা বিভিন্নভাবে অফিস, আদালত, প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের সেবা দিয়ে এই দেশের সম্পদ এবং পুঁজিটা তৈরি হয়। এই সম্পদ এবং পুঁজিটাকে আমরা যেন প্রপারলি ব্যবহার করতে পারি, সেই ব্যবহার করার দায়িত্বটা হচ্ছে
একটা সরকারের। আর সরকার পরিচালিত হয় যদি জনগণের স্বার্থটা সে বোঝে, তাহলে দ্রুত একটা আমাদের এই পরিবর্তন প্রত্যাশা করতে পারে। আমরা যারা এই সরকারটা চালাই, ব্রিটিশের 250 বছরে অনেক শাসকরা, অনেক তারা ইংরেজ সেনাপতিরা এবং নিয়োগকর্তারা এখানে